আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পরীক্ষা গিয়েছে। আশা করছি তোমরা অনেক ভালোভাবে পরীক্ষাটা দিয়েছো, কেননা পরীক্ষাটা তুলনামূলক সহজ হয়েছে এবং আমরা যতটুকু সাজেশন দিয়েছি আল্লাহর রহমতে পুরোটাই কমন পড়েছে। তো আমি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। এই সেকেন্ড পেপার সাজেশন থেকেও আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে। তো দেরি না করে আমরা শুরু করি। আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে টোটাল সৃজনশীল আসবে 11টা। 11টার মধ্যে প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা করে সৃজনশীল আসবে। ওকে, টোটাল চ্যাপ্টার হচ্ছে 6টা, 6টার থেকে 12টা সৃজনশীল আসতেছে। এখন কথা হচ্ছে আমরা তো পাবো 11টা, যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা দিবে। তো আমার মনে হয় হয় ফিফো লিফো থেকে একটা দিবে, না হয় অধ্যায় 7 মানে অধ্যায় 8 থেকে, না হয় অধ্যায় 7 থেকে একটা দিয়ে দিতে পারে। ওকে, তো আমি তারপর আইডিয়া করে একটা কোশ্চেন দিয়েছি, এরকম ভাবে তোমার কোশ্চেনটা করতে পারে। আর কিছু বোর্ড আমি সাজেস্ট করব, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এগুলা করলে হুবহু তোমার পরীক্ষায় কমন পাবে। তো আসো আমরা শুরুতেই অধ্যায় 2 দিয়ে যদি শুরু করি। অধ্যায় 2তে আমরা জানি অংশীদারদের মূলধন হিসাব। এখানে তোমাকে বলতে পারে কত মূলধন বা উত্তোলনের সুদ নির্ণয় করো, লাভ লোকসান হিসাব প্রস্তুত করো, মূলধন হিসাব প্রস্তুত করো। একটা সৃজনশীল আসবে এরকম, টোটাল সৃজনশীল আসবে 2টা এখান থেকে। ওকে, তো 2টার মধ্যে একটা আসবে এটা, আর আরেকটা আসবে কতে ঋণ হিসাব করতে বলবে অথবা মূলধন হিসাব। এটা বলবে স্থায়ী পদ্ধতিতে। স্থায়ী পদ্ধতিতে কিন্তু আবার চলতি হিসাব প্রস্তুত করতে বলে আর মূলধন হিসাব করতে বলে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। স্থায়ী পদ্ধতিতে আমাদের মূলধন হিসাবে মূলধন এবং অতিরিক্ত মূলধন নিতে হয় না, স্থায়ী পদ্ধতির যে মূলধন হিসাবটা। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে। এবার আসো, আচ্ছা তারপরে এখানে লাভ লোকসান হিসাবও বলে, একটু মিস গেছে, লাভ লোকসান হিসাব। ওকে, লাভ লোকসান হিসাবটাও বলে আর মূলধন হিসাবটাও বলে। তো লাভ চলতি হিসাবের মধ্যে, সরি আমি ভুল বলছি, চলতি হিসাবের মধ্যে আমাদের মূলধন আর অতিরিক্ত মূলধনটা আসে না, এটা একটু মনে রাখো, মূলধন হিসাবে আসবে। ওকে, আচ্ছা এবার আসো এইখানে অধ্যায় 4-এ যদি যাই, অধ্যায় 4 থেকেও আমাদের 2টা সৃজনশীল আসবে। ওকে, অধ্যায় 4-এর মধ্যে 2টা সৃজনশীল আসবে, 2টাই অনেক সহজ। আমি বলবো তোমরা যারা একটু কম পারো তারা শুরুতেই অধ্যায় 4টা শিখে ফেলো। অধ্যায় 4 কিন্তু অনেক সহজ, চাইলেই তোমরা ইজিলি 2টা সৃজনশীল দিতে পারবে, 2টাই সৃজনশীল আসবে। এবার তোমাকে বলবে এখানে অবহারের পরিমাণ বা অবহার কত। ঠিক আছে, অবহারের পরিমাণ বললে পুরো টাকাটা বের করবা, আর অবহার কত বললে শুধু অবহার যতটুকু পার্সেন্ট করার পর ততটুকুই দেখাবা। জাবেদা দিতে বলতে পারে, আর্থিক অবস্থার বিবরণী করতে পারে। এই আর্থিক অবস্থার বিবরণী কিন্তু একদম ইজি, তো প্যারা খাওয়ার কিছু নেই। এখানে অধিহারের পরিমাণ বলতে পারে, অথবা অধিহার কত বলতে পারে, জাবেদা কত, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব মানে কিন্তু খতিয়ান বলতেছে, এই খতিয়ানটা প্রস্তুত করো, অথবা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এইখানে আমি কিছু বোর্ড সাজেস্ট করছি, এই বোর্ডগুলো তুমি দেখে গেলেই তোমার আশা করতেছি কমন পড়বে। তো আমি যদি একটু বলে দেই, এটার বোর্ডগুলো আমি বলি, ঢাকা বোর্ড 24-এর 9, চট্টগ্রাম 24-এর 3-4, বরিশাল 24-এর 3, যশোর 23-এর 9, বরিশাল 23-এর 4, এগুলা দেখবা। আর এটা দেখবা চট্টগ্রাম 24-এর 6, সিলেট 24-এর 6, দিনাজপুর 23-এর 5-6, ঢাকা 23-এর 4, বরিশাল 23-এর 5, এগুলো একটু দেখে যাবা। এবার আসো আমি যদি অধ্যায় 5-এ যাই, অধ্যায় 5 থেকে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী আমাদের। তো এইখানে ঋণের সুদ, বিনিয়োগের সুদ, কুঋণ, নিট দেনাদার, বিলম্বিত বিজ্ঞাপন অথবা ভ্যাট চলতি হিসাব, এগুলো বলতে পারে। নিট মুনাফা নির্ণয় করো বলতে পারে, আর্থিক অবস্থার বিবরণী করতে বলতে পারে। আর আরেকটা সৃজনশীল আসবে, টোটাল আসবে কিন্তু 2টা এখান থেকে। ওকে, আর এই 2টা বাধ্যতামূলক, আমাদের দিতেই হবে। এই 2টা না দিলে তোমার মার্কটা কাটা, অন্য জায়গা থেকে মানে খ বিভাগ থেকে তুমি 5টা দিতে পারবে। এটা হলো ক বিভাগ। এবার আসো আরেকটা সৃজনশীল বলবে ঘোষিত লভ্যাংশ, নিট ক্রয় অথবা নিট বিক্রয় বের করো। খতে বলবে সংরক্ষিত আয় বিবরণী, মানে সংরক্ষিত আয় বিবরণী চাবে যে কোনো একটা সৃজনশীল। আরেকটা কি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো এইগুলা মিলায় তোমার আরেকটা সৃজনশীল দিবে। এগুলা কাজ একটু ভালোভাবে দেখো, বেতনের কাজ, বীমার কাজ, তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এই জিনিসগুলোর কাজ, সমাপনী মজুত পণ্যের কাজটা, এগুলো একটু দেখো, আর আয়করের কাজটা। তারপর সিলেট বোর্ড 24-এর 1-2 দেখবা, যশোর 23-এর 1-2 দেখবা, রাজশাহী না বরিশাল 23-এর 1 দেখবা, দিনাজপুর 23-এর 1-2 দেখবা, রাজুকের 1-2 দেখবা, আইডিয়ালের 1-2 দেখবা, আর ভিকারুন্নেসার 2 নাম্বারটা দেখবা। তাহলে এনাফ, আর কিছু লাগবে না। এবার আসো অধ্যায় 6। অধ্যায় 6 থেকে তোমার বলতে পারে কতে বিনিয়োজিত মূলধন বের করো, চলতি ও তারল্য অনুপাত, নিট মুনাফা বা মোট মুনাফা, এরকম টাইপের একটা সৃজনশীল থাকবে। আরেকটা সৃজনশীল, টোটাল থাকবে 2টা। এবার আরেকটা বলবে কার্যকারী বা চলতি মূলধন, একই কথা, বের করো।
প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব, আবর্তন অনুপাত, দায় মালিকানা ও মজুদ আবর্তন অনুপাত। এখানে আর একটা সূত্র তুমি জাস্ট দেখতে পারো, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, ঠিক আছে, আর আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন ও আয় অনুপাত, এগুলা দেখলে এর বাইরে আর কোনো সূত্র দিবে না। এগুলা দেখে এই বোর্ডগুলা জাস্ট প্র্যাকটিস করে যাও, তাহলেই হবে। এবার আসে অধ্যায় 7। অধ্যায় 7 থেকেও 2টা সৃজনশীল আসবে। ওকে, আমার যেটা মনে হচ্ছে ফিফো লিফো থেকে একটা দিবে, অধ্যায় 7 থেকে 2টা দিবে, অথবা ফিফো লিফো থেকেও 2টা দিতে পারে, এখান থেকে যদি একটা কমায় দেয়, এটা বলা যায় না, আইডিয়া করলাম আর কি। তো ব্যবহৃত কাঁচামালের বা মুখ্য ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, নিট লাভ বা ক্ষতি, এটা পুরোপুরি মুখস্থের একটা অঙ্ক। তো তুমি যদি এখন না পারো, আমি বলবো যে এটা করো না, ঠিক আছে। এটা একটু সহজ, তুলনামূলক, এটা তাড়াতাড়ি তুমি শিখতে পারবা, এটা করে যাও। যদি এই অধ্যায়টা দিতে চাও, এটা করে যাবা। এবার এই বোর্ডগুলো একটু দেখে যাবা, এখানে কত কি বলতে পারে, ওভার টাইমের পরিমাণ, নিট বেতন আর জাবেদাগুলো একদম ইজি এটা। ওকে, আচ্ছা, তারপরে আসে অধ্যায় 8। অধ্যায় 8টা একদমই সহজ, এখান থেকে এক অথবা 2টা বলা যায় না, এদিক থেকে যদি কমায় দেয় তাহলে এদিক থেকে দিবে। এবার এদিকে কি বলতে পারে, মোট ক্রয়, নিট ক্রয় অথবা বিক্রয় অথবা ঘাটতি পণ্য বের করো। ওকে, আচ্ছা, খতে কি বলতে পারে, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। গতে বলতে পারে ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, অথবা ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়, ভারযুক্ত পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়। আবার বলতে পারে মোট লাভ নির্ণয় করো। মোট লাভ যখন বলবে তখন অঙ্কে বিক্রয় দেওয়া থাকবে, ওই বিক্রয়ের সাথে গুণ করে কাজ করবো। নরমালি বিক্রয় কোনো কাজে লাগে না নরমাল অঙ্কে, কিন্তু মোট লাভ বললে কাজে লাগবে। তারপরে এই সৃজনশীল গুলা, ভিকারুন্নেসার 11, ঢাকা কলেজ 8, হলিক্রসের 10, সকল বোর্ড 18। এই সৃজনশীলটা অবশ্যই দেখবা, সকল বোর্ড 18। তো এইগুলা যদি তোমরা একটু ভালো মতো দেখো তাহলে এনাফ, এর বাইরে আর কিছু আসবে না। আমি যতগুলা এই যে কলেজের কথা বললাম, কলেজগুলো অবশ্যই তোমার 25 সালের যে টেস্ট পেপার, যে বোর্ড 25 সালের টেস্ট পরীক্ষাগুলো হয়েছে, ওগুলা জাস্ট দেখে যাবা, তাহলেই এনাফ, আর কিছু না। এবার আসো, তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভাইয়া কোনটা অ্যান্সার করবো আগে, ঠিক আছে, আমি বলবো আগে বেসিক গুলো অ্যান্সার করবা। তুমি সর্বপ্রথম যায় অধ্যায় 6 অ্যান্সার করবা। অধ্যায় 6 এর সূত্রগুলো তোমার মাথায় থাকবে, তুমি ইজিলি আগে ওগুলা দিয়ে দিবা। তারপরে অধ্যায় 4 যাবা, অধ্যায় 4 অথবা অধ্যায় 8 দিতে পারো, অথবা বেতন ও মজুরির অঙ্ক। তো আমি বলবো এগুলা জায়গা থেকে তুমি টোটাল 5টা সৃজনশীল দেওয়ার পর তারপর আর্থিক বিবরণীটা ধরবা, তাহলে তুমি ভালোভাবে দিয়ে আসতে পারবা। তো এগুলা তোমরা একটু ভালোভাবে দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের এক্সাম অনেক ভালো হবে। আর এমসিকিউর জন্য যদি আমি বলি, এমসিকিউ তোমরা 23 আর হচ্ছে 24 সাল, 23 আর 24 সাল একটু ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করে যাবা। অঙ্ক পারলে এমসিকিউ পারা যায়। তারপরও তোমার ধরো বলতে পারি যে 23-24 করলে তুমি এনাফ, 23-24টা 25টা এমসিকিউ ফুল পাবা, আর বাকিটা তোমার আইডিয়া থেকে দাগাতে হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।